দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। অবশেষে ব্যবসা প্রতিষ্ঠানে বসে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস মঙ্গলবার থেকে পরীক্ষামূলক কার্যক্রম শুরু 100 প্রতিষ্ঠানে। ওয়ান স্টপ সার্ভিস আসছে বিসিকে নতুন 13টি সেবা যুক্ত হলো বিডার কার্যক্রমে। করোনার প্রভাবে অনলাইন ভিত্তিক ব্যবসা বন্ধ হয়েছে 24 ভাগ নারী উদ্যোক্তার, ব্যবসা কমেছে 80 ভাগের বেশি। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। মূসক ফাঁকি বন্ধে আগামী মঙ্গলবার থেকে ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস বা ইএফটি মেশিনে স্থাপনের কাজ শুরু হচ্ছে। পরীক্ষামূলকভাবে প্রথমে ঢাকা ও চট্টগ্রামের 100টি প্রতিষ্ঠানে তা সরবরাহ করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। যদিও ব্যবসায়ীদের দাবি, এই যন্ত্র ব্যবহারে এখনও কোনো প্রশিক্ষণ পাননি তারা। সৌরভ রহমানের রিপোর্ট। দেশের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা দোকানপাটে লেনদেনের হিসেব রাখার জন্য এখন ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার বা ইসিআর ব্যবহৃত হয়, যা বদলে ইএফডি বা ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস বসানোর ঘোষণা দেয় রাজস্ব বোর্ড 2018-19 অর্থ বছরে। নতুন ভ্যাট আইনে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। বলা হয়, এই মেশিনে লেনদেনের তথ্য সরাসরি জমা হবে রাজস্ব বিভাগে। গেল 2 বছর কয়েক দফা সময় নির্ধারণ করেও যা বাস্তবায়ন করা যায়নি। তবে সম্প্রতি এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, চলতি সপ্তাহেই চালু হচ্ছে ইএফডি পরীক্ষামূলকভাবে। 25 তারিখে 100টা মেশিনের পাইলটিং শুরু হবে। বাই দিস টাইম ওই মেশিনগুলো সেট করা হয়েছে এবং সেটা অপারেশনালি এগুলো অবজার্ভ করা হচ্ছে। 25 তারিখে স্যার অফিসিয়ালি সকাল 10:30টার সময় মিডিয়াম শেয়ারকে জানানো হবে। নতুন মূসক আইন অনুযায়ী হোটেল, রেস্টুরেন্ট, কাপড়ের দোকান সহ 24 ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে এসব মেশিন বসানো বাধ্যতামূলক, যার মধ্যে বড় কয়েকটি খাত থেকে প্রথম দফায় পরীক্ষামূলকভাবে 100টি প্রতিষ্ঠানে ইএফটি বসানোর উদ্যোগ নিয়েছে এনবিআর। এসব ইএফটির জন্য প্রাথমিকভাবে ব্যবসায়ীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না। যদিও ব্যবসায়ীদের দাবি, এই যন্ত্র ব্যবহারে এখনও কোনো প্রশিক্ষণ পাননি তারা। আমরা যারা ব্যবসা করে থাকি, আমরা এই মেশিন সম্পর্কে কিন্তু আমাদের কোনো ধারণা নেই, এবং এই ধারণা দেওয়ার জন্য অবশ্যই আমাদের একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। কারণ এটার ব্যবহারবিধিটা কেমন হবে, এটা কিভাবে ব্যবহার করতে হবে এবং কোথায় রেখে ব্যবহার করতে হবে, এবং এটা ব্যবহারটা করলে আমার জন্য কি সুফল হবে, এই জিনিসগুলি, এই স্বচ্ছ ধারণাগুলি কিন্তু অবশ্যই আমাদের দরকার এবং প্রয়োজন। ইলেকট্রনিক যে ফিসকাল ডিভাইস ইএফটি, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা নতুন উদ্যোগ হবে, কিন্তু কথা হচ্ছে যে এটাকে ঠিকভাবে যাতে করে বাস্তবায়ন করা যায় এবং মোটিভেশন যেমন লাগবে, আবার অন্যদিকে মনিটরিং, যেটা পর্যবেক্ষণ বা এইটাকে জোরদার করতে হবে। এবং যদি আমরা 100টা থেকে কার্যকর রেজাল্ট পাই ইনশাআল্লাহ, তাহলে এটাকে রেপ্লিকেট করতে হবে আরো ব্যাপক পরিসরে ঢাকা, চট্টগ্রাম বা বড় শহরগুলোতে। চীনে তৈরি করা এমন 10,000 যন্ত্রাংশ এরই মধ্যে ঢাকায় নিয়ে এসেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রথম দফায় মোট 1 লাখ ইএফডি কিনবে এনবিআর। এজন্য ব্যয় ধরা আছে 316 কোটি টাকা প্রায়। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ান স্টপ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। এরই মধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদন পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া। তিনি বলেন, বিডার মতো বিসিক ওয়ান স্টপ সার্ভিস চালু করলে ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে বিনিয়োগ আকৃষ্ট হবে। দেশে বেসরকারি শিল্প প্রতিষ্ঠার জন্য অন্তত 35টি সংস্থার কাছ থেকে 154টিরও বেশি সেবা নিতে হয় বিনিয়োগকারীদের। এর সবগুলো সেবা একটিমাত্র প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এরই মধ্যে 7টি সংস্থার 21টি সেবা মিলছে সেখানে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও 4 সংস্থার 13টি সেবা। যদি আপনি প্রসেস কমিয়ে ফেলেন, আপনাকে টাইমের নিয়ে চিন্তা করতে হবে না, টাইম অটোমেটিক্যালি কমে যাবে। প্রসেস এন্ড টাইম যদি কমে যায়, তাহলে কস্টও কিন্তু অটোমেটিক্যালি কমে আসবে। বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হওয়া নতুন সেবাগুলোর মধ্যে রয়েছে ভূমি মন্ত্রণালয়ের ই মিউটেশন, ই খতিয়ান এবং মিউটেড খতিয়ান, রাজুকের ভূমি ব্যবহার ছাড়পত্র, প্ল্যান অনুমোদন, প্রকল্পের ছাড়পত্র এবং দখলের সনদ, পরিবেশ অধিদপ্তরের পরিবেশ অবস্থানগত ছাড়পত্র, পরিবেশগত ছাড়পত্র, ছাড়পত্র নবায়ন এবং ইআইএ অনুমোদন, আর ঢাকা চেম্বারের সার্টিফিকেট অব অরিজিন এবং মেম্বারশিপ সার্টিফিকেট। রোববার এ বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে প্রতিষ্ঠানগুলো। এই 4টা সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজুকের, এবং যেই সেবাগুলি যদি রাজুক আমরা যদি নিশ্চিত করতে পারি এই বিডার সহযোগিতা, তাহলে জনগণের দুর্ভোগ
বহুরাংশে লাঘব হবে। যারা গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, বিশেষভাবে রপ্তানিমুখী শিল্প এবং বৈদেশিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান, এগুলো যখন আবেদন করবে 7 কার্য দিবসের মধ্যে আমরা মিউটেশন করে দেব, এবং সেটা অলরেডি এটা ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর ফরম্যাট করা আছে। সেবা দেওয়ার যে বাধ্যবাধকতা আছে সেখানে একটা স্বচ্ছতা, একটা জবাবদিহিতা নিয়ে আসবে এবং এটাকে স্পিড আপ করবে, এবং উদ্যোক্তাদেরকে আমরা যত সহজে আমরা সার্ভিসটা যদি আমরা দিতে পারি তাহলে আমাদের যে ইকোনমির ক্ষেত্রে একটা মোমেন্টাম যুক্ত হবে। আমাদের প্রত্যাশা বিনা পরিভুক্ত সকল সেবা দ্রুততম সময়ের মধ্যে ওয়ান স্টপ সার্ভিসের আয়ত্তে নিয়ে আসবে। এতে ইজ অফ ডুইং বিজনেস সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নয়নের মধ্যে দিয়ে স্থানীয় ও বিদেশি বিনিয়োগের বৃদ্ধি পাবে। দেশে বর্তমানে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা দিয়ে আসছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব জানান, এবার ওয়ান স্টপ সার্ভিস নিয়ে আসছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক আমাদের কাছে, সরকারের কাছে আবেদন করেছে যে তারাও তাদের সেবাগুলো ওয়ান স্টপ সার্ভিসে চালু করবে, এবং ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নীতিগত সম্মতিও দিয়েছেন, যদিও এখনও গেজেট হয়নি। তো সেটি আমাদের এই যে আমার মনে হয় বিডার যে যাত্রা শুরু, সেটার সাথে আরেকটা নতুন শক্তি যোগ হলো। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে দ্রুত বিডার ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। করোনার প্রভাবে জুন মাসে ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে 24% অনলাইন ভিত্তিক নারী উদ্যোক্তাকে। এমন তথ্য উঠে এসেছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের এক জরিপে। 200 জন ফেসবুক ভিত্তিক অনলাইন উদ্যোক্তার উপর করা জরিপ বলছে, ভাইরাসের প্রভাবে চলতি বছর পয়লা বৈশাখে 84% এবং ঈদে 79% আয় কমেছে আগের বছরের চেয়ে। স্বল্প পুঁজি নিয়ে শুরু করা যায়, সেই সাথে সহজে পৌঁছে যাওয়া যায় দেশের বিভিন্ন প্রান্তে থাকা ক্রেতার কাছে। তাই দিন দিন জনপ্রিয়তা বাড়ছে অনলাইন ভিত্তিক ব্যবসার। হিসেব বলছে, বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা পরিচালনা করা নারী উদ্যোক্তার সংখ্যা প্রায় 6.5 লাখ, যাদের মধ্যে শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে ব্যবসা করা উদ্যোক্তার সংখ্যা 20,000-এর বেশি। করোনা ভাইরাসের কারণে এ খাতের ব্যবসায় কেমন প্রভাব পড়েছে তা নিয়ে এক জরিপ চালিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, যেখানে অংশ নিয়েছে কমার্সের মাধ্যমে ব্যবসা করা 200 জন নারী উদ্যোক্তা। জরিপ বলছে, করোনার প্রভাবে মার্চ থেকে মে পর্যন্ত বিক্রিতে যে নেতিবাচক প্রভাব পড়েছে তার ধাক্কায় জুন মাসে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন 24% উদ্যোক্তা। আমাদের স্যাম্পলে 24% উদ্যোক্তা ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে এপ্রিল থেকে জুনের মধ্যে। এনাদের মধ্যে কেউই, আমরা জিজ্ঞেস করেছিলাম ব্যাংকের লোন বা এনজিও লোন নিয়েছেন কিনা, এখানে খুব কম, মনে হয় 10%-এর আগে থেকে লোন ছিল এরকম কিছু, কিন্তু বেশিরভাগ ওনারা বলেছেন ওনাদের পরিবার এবং পরিচিত মানুষদের কাছ থেকেই ওনারা টাকা ধার করেছেন এই সময়টায়, ফর্মাল সোর্সে ওনারা যাননি। কমার্সের উদ্যোক্তাদের অর্ধেকের বেশি জড়িত পোশাক খাতের সাথে। করোনায় এই পণ্যটির বিক্রি কমেছে সবচেয়ে বেশি। হিসেব বলছে, পোশাক বিক্রি থেকে চলতি বছর পয়লা বৈশাখে 84% আর ঈদে 79% আয় কমেছে আগের বছরের চেয়ে। জমে থাকা অবিকৃত পণ্য বিক্রির জন্য দেওয়া হয়েছে ডিসকাউন্ট অফার, যার পরিমাণ এপ্রিলে 12.5% আর জুনে 33%। যারা টিকে ছিলেন তাদের মধ্যে কনফিডেন্সটা অনেক বেশি ছিল, তাদের কোপিং মেকানিজমের একটা বড় অংশ ছিল তারা অনেক পণ্য তারা ডিসকাউন্ট দিচ্ছিলেন, যাতে যেহেতু এখন মানুষ বেশি কেনাকাটা করছেন না, এই কেনাকাটাটা বাড়ানোর জন্য, মানুষকে একটু উদ্বুদ্ধ করার জন্য তারা অনেক ধরনের স্ট্র্যাটেজি, অনলাইন ডিসকাউন্ট দিচ্ছেন, এনকারেজ করছেন তাদের জিনিসগুলো বিক্রি করার জন্য। করোনার প্রভাব কাটিয়ে অন্যান্য খাতের মতো গতি ফিরতে শুরু করেছে অনলাইন ব্যবসায়ও। তবে আগের ক্ষতি পুষিয়ে কতদিন ব্যবসা চালিয়ে নিতে পারবেন সে বিষয়ে সন্দিহান জরিপে অংশ নেয় প্রায় অর্ধেক উদ্যোক্তাই। করোনার ক্ষতি মোকাবেলায় ব্যবসায়ীদের জন্য 2,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার, কিন্তু সেখানে উপেক্ষিত হয়েছে নারী উদ্যোক্তাদের বিষয়টি। We know the government has given a stimulus package, but we also have seen that there's nothing. We have studied, we have gone through it, we are sleeping over it to see that anything is there for the women entrepreneurs. There are boxes where there is mentioned men and women, but when you see there are, according to the, even in the Bangladesh Bank circular, if you see Ko, Kho, Go, Gho, Omo, you will not see anywhere it has been mentioned women entrepreneurs. They have mentioned Dustho Mohila. So women entrepreneurs
cannot be treated or cannot be seen as a dusto mohila. এমন অবস্থায় অনলাইন উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্সের আওতায় এনে প্রয়োজনীয় নীতি সহায়তার মাধ্যমে তাদের উদ্যোগকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। Formal sector who বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কয়েক বছর আগেও বৈরী আবহাওয়ার মধ্যে আউশ ধান কাটা নিয়ে হিমশিম খেতেও কৃষকরা, কিন্তু কম্বাইন্ড হারভেস্ট মেশিনে ধান কাটার সময় এবং খরচ দুটোই কমে আসায় স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। কুষ্টিয়া থেকে ফাইজার চৌধুরীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল কয়েক বছর ধরে আউশ মৌসুমে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটছেন কুষ্টিয়ার কৃষকরা। ধান কাটার পরিশ্রম, খরচ ও সময় দুই কমে এই মেশিন ব্যবহারে। একজন ধান কাটা শ্রমিকের দৈনিক মজুরি 1200 টাকা, আর কম্বাইন্ড হারভেস্টারে বিঘা প্রতি ধান কাটতে সময় লাগে মাত্র 20 থেকে 25 মিনিট। একই সাথে মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি হতে খরচ 1300 থেকে 1400 টাকা। ওখানে লেবার যদি ধান কাটতে মিনিমাম 3টি লেবার বিঘে প্রতি, তাতে ওখানে 1200 টাকা। তারপর আপনার গাড়ি ভাড়া আছে, ওখানে 30 কেজি ধান, ঝাড়া খরচ 31 কেজি, তাতে ওর সাথে প্রায় অর্ধেক খরচে আপনার এই মেশিন দিয়ে কাজে আসছে। সুবিধা বেশি হয় কম্বাইন্ড হারভেস্ট মেশিনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রযুক্তির উপরে নির্ভরশীলতা যেমন বাড়ছে, একই সাথে সময় সাপেক্ষতাটা কমছে। ধান কাটা মৌসুমে প্রায় এসে দেখা যাচ্ছে অনেক সময় বন্যা, পানির ঢল দেখা যায়, তাছাড়া বৃষ্টি থাকে। এই সমস্ত সময়ে ধান কাটা একটা ঝামেলা সংকুল কাজ হয়, তাছাড়া অনেক সময় ক্ষেতের ফসল নষ্ট হয়। তো যখন আমরা এই যে প্রযুক্তির নির্ভরশীলতা বা যান্ত্রিক নির্ভরশীলতার উপর যাচ্ছি, তখন আমরা ওই আশঙ্কা থেকে নিজেদেরকে অনেকটা সেভ করতে পারছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে 50% ভর্তুকি দিয়ে কৃষকদের এই সুবিধা দেয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। আগামীতে এই কৃষিতে যে যান্ত্রিকীকরণ, এই যান্ত্রিকীকরণের ভর্তুকিতে আরও বেশি সংখ্যক যন্ত্রপাতি যাতে আমরা কৃষকদের মাঝে সরবরাহ করতে পারি, এই জন্য আমাদের সদস্য সরকার খুবই সচেষ্ট। এর ফলে সহজতর হবে কৃষিকাজ, আর বাংলাদেশ হবে কৃষি সমৃদ্ধ দেশ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচকভাবে দিন শেষ করেছে ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসসিএক্স সামান্য বেড়ে দাঁড়িয়েছে 4794-তে। বেচাকেনা হয়েছে 937 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 170টির, কমেছে 142টির, আর অপরিবর্তিত রয়েছে 43টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকেবল স্টক ব্রোকারেজের। আজকে মার্কেট ফ্ল্যাট মুভমেন্টের মধ্য দিয়ে শেষ হয়েছে এবং লার্জ ক্যাপ সেক্টরগুলির মধ্যেও আমরা মিক্সড রিঅ্যাকশন দেখতে পারি। কিছু সেক্টর পজিটিভ এবং কিছু সেক্টর নেগেটিভ মুভমেন্টের মধ্য দিয়ে শেষ হয়েছে। বরাবরের মতোই আজকে মার্কেটেও টার্নওভার অনেক বেশি ছিল, 938 কোটি টাকা টার্নওভার হয়েছে। এবং আমরা যে এতদিন ধরে বাজারে যে এত টার্নওভার, সেটা পিছনে যদি রিজন দেখতে চাই, তাহলে যেটা হতে পারে যে ইনভেস্টরদের মধ্যে একটি কনফিডেন্স ফিরেছে যে বিজনেস রিকভারি হচ্ছে। এছাড়াও এখন ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেক কম হয়, ইনভেস্টরদের ফান্ড ব্যাংক থেকে সরে স্টক মার্কেটেও কিছুটা ফিরে আসছে। এছাড়াও যদি আমরা সেক্টর ওয়াইজ টার্নওভারের দিকে তাকাই, তাহলে দেখতে পারি যে প্যান্ডেমিকের বরাবরের মতোই ফার্মাসিউটিক্যাল সেক্টর অনেক বেশি টার্নওভার দিয়ে আসছে, এবং এছাড়া ব্যাংক এবং টেক্সটাইলে আমরা কিছুটা ভালো টার্নওভার আছে দেখতে পেরেছি। এটা পিছনে রিজন হতে পারে ইনভেস্টররা এক্সপেক্ট করছে যে ব্যাংকের যে লেন্ডিং রেট ক্যাপটা আছে সেটি হয়তো সেটিতে কিছু পরিবর্তন আসতে পারে। এছাড়াও টেক্সটাইল সেক্টরে ভালো টার্নওভার পিছনে একটা রিজন হতে পারে যে আজকে একটা নিউজ এসেছিল যে ইউএসের অ্যাপারেল ফার্মগুলা চায়না থেকে তাদের কিছু সোর্সিং সরায় বাংলাদেশে নিয়ে আসতে পারে। এই কারণে হয়তো ইনভেস্টররা টেক্সটাইল সেক্টরের প্রতি কিছু ইন্টারেস্টেড হয়েছে। এবং আজকে যে শেয়ারটি সবচেয়ে বেশি ট্রেড হচ্ছে সেটা হচ্ছে বেসিমকো ফার্মাসিউটিক্যাল, যার টোটাল ট্রেড হয়েছে 62 কোটি টাকা। যুক্তরাষ্ট্রে চীনা অ্যাপস টিকটক এবং উইচ্যাট নিষিদ্ধ করার ঘোষণার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে অ্যাপ দুটির মালিকানা প্রতিষ্ঠান ByteDance এবং Tencent। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। Security problems with China. It's got to be an American company. It's got to be American security. It's got to be owned here. We don't want to have any problems with security. এভাবে রাষ্ট্রীয় নিরাপত্তার যুক্তিতে যুক্তরাষ্ট্রের টিকটক এবং উইচ্যাট নিষিদ্ধের জন্য 45 দিন সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। শর্ত ছিল বেঁধে দেওয়া সময়ের মধ্যে অ্যাপ দুটির যুক্তরাষ্ট্রের মালিকানা বিক্রি করতে হবে মার্কিন কোনো প্রতিষ্ঠানের কাছে, না হয় নিষিদ্ধ করা হবে এই অ্যাপ দুটি। পরে নিষিদ্ধের সময়সীমা 45 দিন হতে বাড়িয়ে 90 দিন করে ট্রাম্প প্রশাসন, যে সময় শেষ হবে 15 সেপ্টেম্বর। ট্রাম্পের অ্যাপস নিষিদ্ধের এই সিদ্ধান্তের শুরু থেকে প্রতিবাদ জানিয়ে আসছিল অ্যাপ দুটির মালিকানা প্রতিষ্ঠান ByteDance এবং Tencent। ঘোষণা দিয়েছিল আইনি লড়াইয়ে যাওয়ার। তারই ধারাবাহিকতায় শুক্রবার ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে মামলা করে উইচ্যাটের মালিকানা প্রতিষ্ঠান Tencent। পাশাপাশি মামলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে টিকটকের মালিকানা প্রতিষ্ঠান ByteDanceও। প্রতিষ্ঠানটি জানায়,
টিকটক এবং এর ব্যবহারকারীদের আইনি অধিকার নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা ছাড়া আর কোনো বিকল্প দেখছে না তারা। যুক্তরাষ্ট্রের টিকটকের মোট ব্যবহারকারী 8 কোটিরও বেশি। অন্যদিকে চীনাদের মাঝে তুমুল জনপ্রিয় মেসেজিং অ্যাপ উইচ্যাট। শুধু সামাজিক যোগাযোগই নয়, উইচ্যাটের মাধ্যমে অর্থ লেনদেন হতে শুরু করে কেনাকাটা করা, এমনকি রেস্টুরেন্টের বিলও পরিশোধ করা যায়। তাই টিকটক নিষিদ্ধের ঘোষণায় যেমন চিন্তায় পড়েছেন অনেক মার্কিন নাগরিক, তেমন উইচ্যাট নিষিদ্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা। I made a video the very first time TikTok was going to be banned, and it like blew up like crazy. And for a lot of people, WeChat is like their life, you know, they live their life around it, you know. Some of them buy food from it, sell food from it. Some people buy houses and sell houses through WeChat. অন্যদিকে যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে হলে অ্যাপ দুটির মালিকানা বিক্রি করতে হবে মার্কিন কোনো প্রতিষ্ঠানের কাছে। এমন খবরে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় চীনা অ্যাপ টিকটকের মালিকানা কিনতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় বড় সব মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান। সবার আগে মাইক্রোসফট ইচ্ছা পোষণ করলেও পিছিয়ে যায় ট্রাম্পের মোটা অঙ্কের কমিশন চেয়ে বসায়। তবে এরপর টুইটার এবং ওরাকল ইচ্ছা পোষণ করেছে অ্যাপটি কিনতে। তবে শেষ পর্যন্ত ওরাকলের কাছে 10 থেকে 30 বিলিয়ন ডলারের মধ্যে বিক্রি হতে পারে টিকটকের মার্কিন কার্যক্রম, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।